আমার শুরু হবে আপনাদের সঙ্গে। মনে হয় আপনাদের আজকে মনে হয় আমার ফার্স্ট সাক্ষাৎ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন, ভালো কিছু শিখবেন এবং ভালো কিছু শিখতে পারবেন। ওকে, শোনা যাচ্ছে? চমৎকার। আহসান হাবিব ভাই, তারপরে লিখছেন কাজী শাহানা, রেবেকা জাহান, মিতু, অভিনন্দন আপনাদের। আজ আমরা কথা বলবো মধ্যযুগের প্রথম লেকচারটি নিয়ে। আমাদের জন্য এই লেকচারটি বেশ গুরুত্বপূর্ণ। এখান থেকে নরমালি একটা বা দুইটা নৈবেত্তিক কমন পড়ে। তাহলে আমরা শুরুতেই লিখবো মধ্যযুগ। শুরুতেই লিখবো মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ সময়সীমা। এটা আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগ। আমরা বরং সাদাটা নেই, এটা আপনাদের জন্য মনে হয় ভালো হওয়ার কথা। তারপর আপনারা বলবেন মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। একটা বিষয় মাথায় রাখবেন, আমাদের যে সিলেবাস, এই সিলেবাসে প্রাচীন যুগ থেকে প্রশ্ন হয় একটা, মধ্যযুগ থেকে প্রশ্ন নিলে মধ্যযুগ থেকে আমাদের প্রশ্ন হয় 0-4। টোটাল এখান থেকে আমাদের টোটাল হচ্ছে 5টা। মধ্যযুগে আমাদের এখানে 8টা আইটেম আছে। 8টা আইটেম মানে 4টা আইটেমের 8টা ভাগ আছে। এখান থেকে আমাদের 4টি করে প্রশ্ন হবে। তাহলে আমরা প্রথমে লিখবো মধ্যযুগের প্রথমে আমরা যেটা লিখবো অন্ধকার যুগ। আপনারা একসাথে রিটেনটাও কভার করে যাবেন, কারণ প্রিলির পরে আপনাদের রিটেনের হাতে সময় থাকবে মাত্র 15 থেকে 16 দিন। অন্ধকার যুগের সময়সীমা 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। এ সময় বখতিয়ার খিলজি বাংলা হামলা চালিয়েছিল। বখতিয়ার খিলজি বাংলা হামলা চালায়, লক্ষণ সেন পালিয়ে যায়। আর এ সময় যুদ্ধ বিগ্রহ, হানাহানি, মারামারি, কাটাকাটি এত বেশি পরিমাণে লেগে থাকতো যে এই সময় সাহিত্য রচনা করা মোটের উপরে সহজ ছিল না। যে কারণে এই সময় উল্লেখযোগ্য তেমন কোনো সাহিত্য লেখা হয় নাই। আর এই কারণে এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। অন্ধকার যুগের সময়সীমা 1201 থেকে 1350। আমাদের সামনে যে পরীক্ষা অর্থাৎ 47 বিসিএস, অন্ধকার যুগ থেকে এমনিতেও প্রশ্ন আসার সম্ভাবনা নেই বললেই চলে। আমরা এখানে দেখব অন্ধকার যুগের নিদর্শন। আমরা লিখবো অন্ধকার যুগের নিদর্শন। বেশ কয়েকটা বই লেখা হয়েছিল, আমরা এখানে 3টা বই টার্গেট করব। তার মধ্যে রামাই পণ্ডিত একটা বই লিখেছিলেন। রামাই পণ্ডিত, রামাই পণ্ডিত একটা বই লিখেছিলেন। বইটির নাম ছিল শূন্য পুরাণ। বইটির নাম ছিল শূন্য পুরাণ। এটা পৃথিবী বা সৃষ্টি জগতের রহস্য নিয়ে এটা লেখা হচ্ছে। এখানে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের, যেখানে ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের জন্ম কথাগুলো বলা হয়েছিল। আর এই ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের জন্ম কথাগুলো, তাদের কথাগুলো বলতেছিল তাদের মা নিরঞ্জনা। তাদের মা হচ্ছে নিরঞ্জনা। এই শূন্য পুরাণ এটা ছিল একটা কাব্য গ্রন্থ। কোশ্চেনটা এইভাবে হয় যে শূন্য পুরাণ এটা কি জাতীয় কাব্যগ্রন্থ। দেখেন প্রশ্ন ধরন আমি কিউ লিখলাম, প্রশ্ন ধরন হচ্ছে এটা কি জাতীয় গ্রন্থ, এটি কি জাতীয় গ্রন্থ। উত্তর হবে এটা একটা শূন্য পুরাণ। এটা লিখবেন এটা একটা চম্পু কাব্য। কি কাব্য বলেন? আপনাদের প্রশ্ন থাকলে কিন্তু প্রশ্ন করবেন ভাই, আমার ক্লাসে এই সুযোগটা আছে। চম্পু কাব্য। যখন গদ্য প্লাস পদ্য, গদ্য প্লাস পদ্য একসাথে বলা হয়, একসাথে লেখা হয়, তখন এটাকে বলা হয় চম্পু কাব্য। কিছুটা গদ্য, কিছুটা পদ্য, কিছুটা পদ্য, কিছুটা গদ্য, এটাকে বলা হয় চম্পু কাব্য। আবার বলি রামায়ণ পণ্ডিতের শূন্য পুরাণ এটা কি জাতীয় গ্রন্থ। উত্তর হচ্ছে রামায়ণ পণ্ডিতের শূন্য পুরাণ এটা একটা চম্পু কাব্য। চম্পু কাব্য কি? এখন প্রশ্ন হচ্ছে চম্পু কাব্য কি? চম্পু কাব্য হচ্ছে গদ্য প্লাস পদ্যের মিশ্রণে যে কাব্য হয়, এই কাব্যটাকে বলা হয় চম্পু কাব্য। বুঝতে পারছেন কি আপনারা? বুঝতে পারছেন কিনা বলেন। ওরে ওরে 2 নম্বর যে ব্যক্তিটা, এই ব্যক্তিটার নাম ছিল হলায়ুধ মিশ্র। ব্যক্তির নাম ছিল হলায়ুধ মিশ্র। সুন্দর করে নোট করবেন। আমি আগেই কিন্তু বলছি যে এখান থেকে কিন্তু সামনের পরীক্ষায় প্রশ্ন হওয়ার সম্ভাবনা নাই। হলায়ুধ মিশ্র 2টা বই লিখছিলেন। একটা বইটার নাম ছিল শেখ শুভদয়া, একটার নাম ছিল শেখ শুভদয়া, আর একটার নাম ছিল কালিমা জালাল।
আর একটা নাম ছিল কালিমা জালাল। আপনাকে যেটা মাথায় রাখতে হবে, কোশ্চেনটা এইভাবে হয়, হলায়ত মিশ্রটা কে ছিল? কোশ্চেনটা এভাবে হয়। এটা বেসিক্যালি আপনারা যদি কেউ ব্যাংকের পরীক্ষা দেন, ভবিষ্যতে, তাইলে এটা লাগবে। হলায়ত মিশ্র কে ছিল? উত্তর ছিল লক্ষণ সেনের সভাকবি। লিখবেন লক্ষণ সেনের সভাকবি। লক্ষণ সেন তো পালিয়ে গেল, লক্ষণ সেন পালিয়ে গেল কিছু লক্ষণ সেন পালিয়ে গেলেও তার কবি হলায়ত মিশ্র পালিয়ে যেতে পারেন না, তখন তাকে আটকানো হলো এবং হলায়ত মিশ্রকে বলা হলো আপনি কি করতে পারবেন না, ধর্ম প্রচার করতে পারবেন না, এর বাইরে যা খুশি করেন। তখন হলায়ত মিশ্র গ্রন্থের নাম দিচ্ছে মুসলমানদের, দেখবেন গ্রন্থের নাম হচ্ছে মুসলমানদের, কিন্তু এর বিষয়বস্তু হচ্ছে হিন্দু ধর্ম প্রচার করা। ক্লিয়ার কিনা? তাহলে আমরা অন্ধকার যুগে তিনটা বই পাইলাম। এক নম্বর বই পাইলাম রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, এটা একটা চম্পু কাব্য। দ্বিতীয়ত আমরা পাইলাম হলায়ত মিশ্রের শেখ শুভদয়া, এবং আরেকটা পাইলাম এটা হচ্ছে আপনার কালিমা জালাল। তাহলে আমরা কয়টা পাইলাম? তাহলে আমরা এখানে টোটাল তিনটা বই পাইলাম। ওকে, পরের রাউন্ডে আমরা চলে যাই, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরের রাউন্ডটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। লিখবেন মঙ্গল কাব্য। এইখান থেকে সকল বিসিএসসি একটা প্রশ্ন হয়ে থাকে। লিখবেন মঙ্গল কাব্য। এটা আপনাদের জন্য এখান থেকে একটা কোশ্চেন, চারটা প্রশ্নের একটা প্রশ্ন ইনশাল্লাহ আপনারা এখান থেকে কমন পাবেন। আইটেমটার নাম হচ্ছে মঙ্গল কাব্য। কি কাব্য? লিখবেন মঙ্গল কাব্য। লিখবেন মঙ্গল কাব্য পাঁচটি। লিখবেন মঙ্গল কাব্য কয়টি? উত্তর মঙ্গল কাব্য পাঁচটি। কবি সংখ্যা ৬২ জন। কবি সংখ্যা লিখবেন, লিখবেন মঙ্গল কাব্য পাঁচটি, কবি সংখ্যা লিখবেন ৬২ জন। যেটা আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ, একটি মঙ্গল কাব্যের 5টি পর্যায় থাকে। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, ভিআইপি দিলাম, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিলাম। একটি মঙ্গল কাব্যে সার প্রকৃত পিঙ্গল শিষ্যরা, এটা না, এগুলো লাগবে না ভাই, মিষ্টি। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, অপ্রয়োজনীয় প্রচুর তথ্য আছে। যেমন 1 নম্বর লেকচারে 21টা তথ্য পড়লে আপনার চর্যাপদটা ক্লিয়ার হয়ে যায়, আর কোনো ঝামেলা থাকে না। কিন্তু এটা বানানো যায় হচ্ছে 60টা। আমি কিন্তু লেকচারের শুরুতেই বললাম, এই যে ধরেন অন্ধকার যুগ, এখান থেকে কোনো কোশ্চেনই হয় না। গত 10-15 বছরে এখান থেকে কোনো প্রশ্নই হয় নাই, এবং এখানে তো প্রশ্ন হওয়ার কোনো চান্সও নাই। সুতরাং ওইটারে মাথা ব্যথা করবো না। মিষ্টি, আপনি কি বুঝতে পারছেন? কোথা থেকে দেখতেছেন একটু বলবেন। মঙ্গল কাব্যে 5টি পর্যায় থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 5টি পর্যায় থাকে। একটা মঙ্গল কাব্যে কয়টা পর্যায় থাকে? একটা মঙ্গল কাব্যে 5টা পর্যায় থাকে। শুরু থেকে শেষ পর্যন্ত একটা মঙ্গল কাব্যে 5টি পর্যায় থাকে, এবং এটা বেশ গুরুত্বপূর্ণ একটা তথ্য। যদি আমরা মঙ্গল কাব্যের দিকে তাকাই তাহলে দেখবো এটা আবার দুই প্রকার। একটা হচ্ছে প্রধান মঙ্গল কাব্য, আর একটা হচ্ছে অপ্রধান মঙ্গল কাব্য। প্রধান মঙ্গল কাব্য আর একটা হচ্ছে অপ্রধান মঙ্গল কাব্য। প্রধান মঙ্গল কাব্যের মধ্যে কোশ্চেন হয় যে কোনটি প্রধান মঙ্গল কাব্য। এখানে আছে চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, অন্নদা মঙ্গল। এই তিনটা হচ্ছে প্রধান মঙ্গল কাব্য, চণ্ডী, মনসা আর অন্নদা। আর অপ্রধানের মধ্যে আছে ধর্ম মঙ্গল, আর একটা লিখবেন কালিকা মঙ্গল। এই দুটো হচ্ছে অপ্রধান। এই পর্যন্ত হয়েছে কিনা? প্রশ্ন হয় কোনটি প্রধান মঙ্গল কাব্য, কোনটি অপ্রধান মঙ্গল কাব্য। এই জায়গা থেকে নর্মালি এমনিতেও কোশ্চেন হয় না, কোশ্চেন হয় এটার ভাগ থেকে। এই পর্যন্ত হয়েছে কিনা? হয়ে গেলে ওকে লেখেন, আমরা তাহলে পরের রাউন্ডে যাই। তাহমিনা, তিশা, জুই, আপনাদের সঙ্গে যেহেতু আমার প্রথম সাক্ষাৎ, সেহেতু আপনারা যদি কষ্ট করে কে কোথা থেকে দেখতেছেন মাঝে মাঝে লেখেন, তাইলে আপনাদের সম্পর্কে আমার একটু জানাটাও হয়ে গেল। আচ্ছা, এবার আমরা লিখবো মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল কাব্য, ময়মন সিং।
উখিয়া থেকে, চমৎকার চমৎকার। নারায়ণগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকে, ফরিদপুর থেকে। ফরিদপুরে আমি যাই, জেরিন আমি যাই হচ্ছে ওই যে মাঝে মাঝে ঝিলটুলিতে যাই, ঝিলটুলি। আজিমপুর আমার নিজের এলাকা, হ্যাঁ। আমি থাকি হচ্ছে আপনার ইরাকি মাঠ। আচ্ছা, মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্য। স্বর্গভ্রষ্ট দেবী পৃথিবীতে এসেছিলেন এবং তাকে বলা হয়েছিল চাঁদ সওদাগরের পূজা নিতে হবে, এবং চাঁদ সওদাগরের পূজা নিতে এলে চাঁদ সওদাগর তাকে পূজা দিতে অস্বীকৃতি জানায়। তখন তার 6টি ছেলেকে দংশন করা হয় এবং বলা হলো যে তোমার যে সর্বশেষ সন্তান লক্ষিন্দরকে বাসর রাত্রিতে দংশন করব। এই বাসর রাত্রি থেকে লক্ষিন্দরকে দংশন থেকে বাঁচানোর জন্য বেহুলা নামের একটা মেয়ের সাথে তার বিয়ে দেওয়া হলো। এইভাবেই ঘটনাগুলো আগাইতে থাকে কি কাব্যে? এটা হচ্ছে মনসা মঙ্গল কাব্যে। তাহলে আমরা যেটা লিখবো, আপনি ফরিদপুরের স্যার জানেন না, আমি ঝিলটুলিতে ক্লাস নিতে যাই সারদা সুন্দরী মহিলা কলেজের এখানে। আচ্ছা, তাহলে মনসা মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্য দেবী মনসার পূজা প্রচলনের উদ্দেশ্যে এটা হয়েছিল। আমার বাসা কোথায়, আমার ভাষা শুনে যে বলতে পারবেন তার জন্য দেখা সাক্ষাৎ হলে একটা কফি থাকবে। সঠিক হলে আমি কফির অফার দিয়ে দেবো, নাম ঘোষণা করবো। হ্যাঁ, মনসা মঙ্গল কাব্য লিখবেন। মনসা মঙ্গল কাব্যের, মনসা মঙ্গল কাব্যের আদি কবি, নোটটা ঠিক এইভাবে করবেন। আদি কবি, মনসা মঙ্গল কাব্যের আদি কবি লিখবেন কানা হরি দত্ত। মনসা মঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানা হরি দত্ত। যিনি বললেন নারায়ণগঞ্জ হয় নাই, প্রথমে রচিল গীত কানা হরি দত্ত। হরিদত্তের গীত সবে লুপ্ত হইল পরে প্রথমে কানা হরিদত্ত গানটা লিখলো। প্রথমে কানা হরিদত্ত গানটা লিখলো এবং কানা হরিদত্তের গান সবাই অন্যরা নিজের নামে চালায় দিল। আগের বিসিএস এ কোশ্চেন ছিল মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কি? লিখবেন শ্রেষ্ঠ কবি। শ্রেষ্ঠ কবির নাম হচ্ছে বিজয় গুপ্ত। মনসা মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? বিজয় গুপ্ত। বিজয় গুপ্ত যেটা করলেন, মনসা মঙ্গল কাব্য, মনসা মঙ্গল কাব্য অনুবাদ করলেন এবং এর নামটা তিনি চেঞ্জ করলেন এবং তিনি এটা নাম রাখলেন পদ্মা পুরাণ। পদ্মা পুরাণ, যেটাই মনসা ওইটাই পদ্মা, বুঝতে পারছেন? যেটাই মনসা ওইটাই পদ্মা, পদ্মা পুরাণ। তাহলে মনসা মঙ্গল কাব্যের আবার একটা কোশ্চেন হয়, নিচের কোন ব্যক্তি মনসা মঙ্গল কাব্যের কবি? তাহলে আদি কবি কানা হরিদত্ত, শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত। তাহলে আমরা লিখবো অন্যান্য কবি, অন্যান্য কবি। পুরস্কারটা থাকবে আমার, আমি কোন এলাকার ভাষায় কথা বলছি এটা বললেই, বলতে পারলে আপনার জন্য একটা গিফট থাকবে। অন্যান্য কবির মধ্যে রয়েছে বিপ্রদাস পিপিলাই, বিপ্রদাস পিপিলাই, কানা হরিদত্ত, বিজয় গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, কেতকাদাস ক্ষেমানন্দ, কেতকাদাস বরিশাল, যশোর হয় নাই। বিপ্রদাস পিপিলাই, কেতকাদাস ক্ষেমানন্দ। আর একটা লিখবেন দ্বিজ বংশীদাস। এই জায়গাটাতে আপনারা একটা স্টার চিহ্ন দেবেন, বুঝছেন? দ্বিজ বংশীদাস, এই ভদ্রলোকের উপরে আমাদের একটা ব্যক্তিগত নোট করতে হবে, যেহেতু এখান থেকে কোশ্চেন ছিল। তাহলে দেখবেন মনসা মঙ্গল কাব্যের প্রথম কবি কানা হরিদত্ত, সুন্দর করে নোট করবেন কারণ একই নোট বারবার করা সম্ভব না। মনসা মঙ্গল কাব্যের আদি কবি কানা হরিদত্ত, শ্রেষ্ঠ কবি বিজয় গুপ্ত। নুসরাত শর্মা হয় নাই, রংপুরে না। সঠিক হলে আমি তার জন্য পুরস্কার ঘোষণা করব। অন্যান্য কবির মধ্যে রয়েছে বিপ্রদাস পিপিলাই, কেতকাদাস ক্ষেমানন্দ এবং আরেকটা হচ্ছে দ্বিজ বংশীদাস, দ্বিজ বংশীদাস। এবার লিখবেন মনসা মঙ্গল কাব্যের, মনসা মঙ্গল কাব্যের চরিত্র। লিখুন মনসা মঙ্গল কাব্যের চরিত্র। মনসা মঙ্গল কাব্যের চরিত্রের মধ্যে আমরা লিখব বেহুলা, বেহুলা, আচ্ছা বেহুলা, আরেকটা লিখবেন লক্ষিন্দর, বেহুলা আরেকটা লিখবেন লক্ষিন্দর। রোমানা হাসান, আপনি দেখছেন নোয়াখালী থেকে না? আচ্ছা, এখানে আমরা দুটো চরিত্র পাবো, একটা বেহুলা লক্ষিন্দর এবং আরেকটা লিখবো চাঁদ সওদাগর, আমরা আলাদা করে লিখি। তাহলে আমরা তিনটা চরিত্র লিখবো, একটা হচ্ছে বেহুলা, বেহুলা লক্ষিন্দর। বেহুলা নিয়ে আমার একটা গান নামছে জানেন?
ও বেহুলা আমি মরলে আমায় নিয়ে ভাষায় ভেলা, আর একটা হলো চাঁদ সওদাগর। চাঁদ সওদাগর, তিনটা চরিত্র লিখবেন, বেহুলা, লক্ষিন্দর, একটা চাঁদ সওদাগর, এরা হাজবেন্ড ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ। চাঁদ সওদাগরের পাশে এটাতে স্টার চিহ্ন দেন, লিখবেন বাংলা সাহিত্যে প্রথম বিদ্রোহী চরিত্র। বিদ্রোহী চরিত্র। আখি 41-28 কি বুঝতে চাইছেন ময়মনসিং? আচ্ছা, মনসা চরিত্র তো আসেই, অহনা লিখছেন মনসা চরিত্র, এটা আর আলাদা করে লেখার দরকার নেই, কারণ মনসা মঙ্গল কাব্যে যে মনসা থাকবে এটা নিয়ে আর নতুন করে তো আসলে বলা লাগে না। আমরা এখানে তিনটা চরিত্রকে ফোকাস করবো, বেহুলা, লক্ষিন্দর এবং চাঁদ সওদাগর। এর মধ্যে চাঁদ সওদাগর থেকে যেটা হয় যে চাঁদ সওদাগর প্রথম হচ্ছে আপনার কি বিদ্রোহী চরিত্র, আর বেহুলা, লক্ষিন্দর এরা হাজবেন্ড ওয়াইফ। এবার আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, এই লক্ষিন্দরকে বাঁচানোর জন্য চাঁদ সওদাগর একটা বাসর ঘর বানাইছিল। আমার প্রশ্ন হচ্ছে বেহুলার বাসরঘর কোন জেলায় অবস্থিত? বেহুলার বাসরঘর, মাহবুবা লিখছেন বগুড়া, চমৎকার কথা বলছেন। বেহুলার বাসরঘর কোন এলাকায় অবস্থিত? কেউ কেউ লিখছেন এটা হচ্ছে আপনার বগুড়া। বেহুলার বাসরঘর, তাহলে এটা হচ্ছে বগুড়া। বগুড়ার মহাস্থানগড়ের পলাশবাড়িতে। বুঝতে পারছেন? রকি পরশ, আপনারা কেউ দেখেছেন এটা? বেহুলার লক্ষিন্দরের বাসরঘর। যা লিখছি এখান থেকে এর বাইরে কোশ্চেন হবে না। পরের রাউন্ডে যান। চণ্ডী। করতোয়া নদী দিয়ে নাকি ভেলা নিয়ে গেছিল? জি 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 জি, করতোয়া নদী দিয়ে ভেলা নিয়ে গেছিল এবং করতোয়ার তীরে, বগুড়া করতোয়া নদীর তীরে অবস্থিত মুঞ্জিরিন। আচ্ছা, এবার আমরা তাইলে দেখি, আমরা লিখবো চণ্ডী মঙ্গল। সর্বশেষ 44-এ কোশ্চেন ছিল চণ্ডী আসলে কে ছিল, এখান থেকে প্রশ্ন আসে। পলাশপুর না পলাশ বাড়ি বলা হয়, এটাকে বলা হয় পলাশ বাড়ি, বুঝছেন? পলাশ বাড়ি। এখানে চরিত্রগুলোর দিকে যদি আমরা তাকাই, চণ্ডী মঙ্গলে সবার আগে চরিত্রগুলো দেখবো। সর্বশেষ 44-এ কোশ্চেন ছিল চণ্ডী কে? চণ্ডী কে? সর্বশেষ কোশ্চেন ছিল চণ্ডী কে? চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী। 44-এ কোশ্চেন শিবের বউ। 44-এ কোশ্চেন চণ্ডী কে? উত্তর হবে চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী। চণ্ডী হচ্ছে শিবের স্ত্রী। তার আরেকটা নাম ছিল দুর্গা, তার আরেকটা নাম ছিল পার্বতী, তার আরেকটা নাম ছিল গৌরী, তার আরেকটা নাম ছিল কাত্যায়নী, তার আরেকটা নাম ছিল কালী। সবই হচ্ছে একজনের নাম। তার আরেকটা নাম ছিল গৌরী, তো বললামই। এবং তাহলে আমরা দেখবো যে চণ্ডী কার বউ? চণ্ডী ছিল শিবের স্ত্রী, বুঝতে পারছেন? এখানে আমরা চরিত্রগুলো একটু লিখবো। কালকেতু। কালকেতু। আবার 45-এ কোশ্চেন ছিল ফুল্লরার উপরে। ফুল্লরা কি? এরা হাজবেন্ড ওয়াইফ। কালকেতু ছিল স্বামী আর ফুল্লরা ছিল তার স্ত্রী, তার মানে স্বামী স্ত্রী। কোশ্চেনটা এভাবে ছিল যে ফুল্লরা কার স্ত্রী ছিল? ফুল্লরা ছিল কালকেতুর স্ত্রী ছিল ফুল্লরা। এই কালকেতুর হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের প্রাণীগুলো চলে গিয়েছিল চণ্ডীর কাছে এবং বলেছিল যে আমাদেরকে রক্ষা করতে হবে। তখন দেবী চণ্ডী প্রতিশ্রুতি দিয়েছিল যে তোমাদের আমি রক্ষা করব। এবার দেবী চণ্ডী পৃথিবীতে গধিকার রূপ ধরে জন্মগ্রহণ করে, মানে গুই সাপের রূপ ধরে সে জন্মগ্রহণ করে। কালকেতু তাকে বন্দি করে ফেলে এবং কি করে, তাকে পুল্লরাকে বলে যে তাকে হত্যা করতে এবং তার পেটের ভিতরে শিক ঢুকাই দিতে। পুল্লরা এসে দেখলো কোথায় গুই সাপ, বরং সুন্দরী একটা মেয়ে। আচ্ছা, যাই হোক না কেন, এক সময় তারা আবিষ্কার করলো যে ওই গুই সাপটা আসলে ছিল দেবী চণ্ডী। তখন তারা তাদের ভুল স্বীকার করলো এবং দেবী চণ্ডী তাদেরকে স্বর্ণ দিচ্ছে, স্বর্ণ দিয়ে বললো তোমরা এগুলো বিক্রি করো, বিক্রি করে একটা নগর প্রতিষ্ঠা করো আর সেখানে আমার পূজা চালু করো। এটা নিয়েই লেখা হয়েছিল চণ্ডী মঙ্গল কাব্য। তখন তারা এই স্বর্ণগুলো নিয়ে চলে যাচ্ছে ভারু দত্তের কাছে। ভারু দত্ত স্বর্ণগুলো পরীক্ষা করতেছে এবং পরীক্ষা করে বলল সোনার উপর নহে বাপু, ব্যঙ্গা পিতল, ঘষিয়া মাঝি বাপু করেছিস উজ্জ্বল। এগুলো তো সোনার উপর নয়, এগুলো হচ্ছে পিতল, ঘষে মেজে উজ্জ্বল করে নিয়ে আসছো, তাইলে তো হবে না। যাই হোক না কেন, ভারু দত্ত একসময় গোল্ডগুলো কিনে নেয় এবং অন্য রাজাদের ঘটনাগুলো বলে দেয়। তখন অন্য সবাই মিলে কি করে,
কালকেতুর রাজ্যে হামলা চালায় এবং কালকেতুকে বন্দি করে ফেলে, অবশেষে দেবী চণ্ডীর কৃপায় আবারও উদ্ধার পায়। এটা নিয়েই লেখা হয়েছিল চণ্ডীমঙ্গল কাব্য। বুঝতে পারছেন? তাহলে চরিত্রগুলো হচ্ছে কালকেতু, উল্লোরা এবং ভারুদত্ত। ভারুদত্তটা আপনারা স্টার চিহ্ন দেবেন, ভারুদত্ত স্টার চিহ্ন দেবেন। ভারুদত্ত থেকে কোশ্চেনটা এইভাবে আসে যে বাংলা সাহিত্যে প্রথম শর্ট চরিত্র কি? শর্ট মানে কি বলেন তো? বাংলা সাহিত্যে প্রথম, তাইলে আমার বাসা কোন এলাকায় আপনাকে বলতে পারলেন না, না অনুমান করতে পারলেন না? বাংলা সাহিত্যে প্রথম শর্ট চরিত্র কি? উত্তর হচ্ছে জারেন, হয় নাই ভাই। আচ্ছা, উত্তর হচ্ছে ভারুদত্ত। বাংলা সাহিত্যে প্রথম শর্ট চরিত্র হচ্ছে ভারুদত্ত। শর্ট মানে হচ্ছে টাউট ক্যারেক্টার, বুঝছেন? আর যদি কোশ্চেন থেকে আধুনিক বাংলা সাহিত্য, তাহলে কিন্তু ঠকসাসা হবে। এই দুটো একটু ক্লিয়ার করে নেন। এটা হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম শর্ট চরিত্র। আর যদি থেকে আধুনিক বাংলা সাহিত্যে, যদি চাই আধুনিক বাংলা সাহিত্যে, তাহলে হবে ঠকসাসা। তাহলে কি হবে? তাহলে হবে ঠকসাসা। ঠকসাসা হচ্ছে আলালের ঘরের দুলালের, আলালের ঘরের দুলাল। দুটো মাথায় রাখবেন। সঞ্জিদ আখতার, আপনি লিখছেন গাইবান্ধা। গাইবান্ধা আমি কয়েকবার গিয়েছিলাম। তাহলে ঠকসাসা হচ্ছে আলালের ঘরের দুলাল উপন্যাসের চরিত্র। 45 বিসিএস এ কোশ্চেন ছিল, এটার প্রকাশ সাল 1858। এটা 45 বিসিএস এ কোশ্চেন ছিল। এই পর্যন্ত হয়েছে কিনা আমাকে বলেন, তাইলে আমি পরের রাউন্ডে চলে যাই। আমারও একটা দিন চা চা, বুঝছেন? না ভাই, পুরান ঢাকা হইলে তো অনেক টাকা পয়সার মালিক হতাম। আচ্ছা, এ পর্যন্ত হয়েছে। এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। পরের রাউন্ডে যায়। আপনার ক্লাস বুঝতেছেন কিনা বলেন, ক্লাস বুঝতেছেন কিনা, ক্লাস কেমন লাগতেছে কমেন্টস করবেন, হ্যাঁ? আচ্ছা, এবার আপনারা লিখবো অন্নদা মঙ্গল কাব্য। দেবী অন্নদার পূজা প্রচলনের ইতিহাস নিয়ে এইটা লেখা হয়েছিল। দেবী অন্নদা ছিল শিবের স্ত্রী। স্বামী বাপের বাড়ি দক্ষ যজ্ঞ হয়েছিল, তার বাবার নাম ছিল দক্ষ। দক্ষের বাড়িতে একটা বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছিল। এই যজ্ঞে অন্নদা গিয়েছিল এবং সেখানে স্বামীকে অপমান করায় সে আত্মাহুতি দিয়েছিল, আত্মহত্যা করেছিল। পরে শিব তার শ্বশুর বাড়ির সবাইকে কি করে? হত্যা করে ফেলে। এই যে শিবের হত্যাযজ্ঞ ঠেকানোর জন্য অন্নদাকে আবারও জন্ম দেওয়া হয়, তখন তার নাম হয় পার্বতী। এই পার্বতী স্বামীর সাথে রাগ করে বাপের বাড়ি চলে যাচ্ছিল। অন্নপূর্ণা উত্তরিলা গাঙ্গিনীর তীরে পার করো বলে ডাকিল পাটুনিরে, সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটুনি, তরায় আসিল তরি বামাসর শুনি। এসে বললো, একা দেখি কুলবধূ কে বটো আপনি, পরিচয় না দিলে করিতে নারী পার, ভয় করি কি জানি কে দেবে ফের পার। যে তোমাকে তো একা দেখতেছি, তুমি কি, তুমি যদি পরিচয় না দাও তাহলে কিন্তু পার করতে পারবো না। তখন সে বললো, জানো স্বামীর নাম নাই ধরে নারী, তুমি তো জানো মেয়েরা স্বামীর নাম ধরতে পারে না, বিশেষণে সুবিশেষ কইবার পারি। তার দু একটা দোষের কথা কইতে পারি। এই দু একটা দোষের কথা বলতেই সে বুঝে গেছে আসলে কার বউ। এবার সে বলল যে তপজপ নাহি জানি ধ্যান জ্ঞান, আর দিয়েছিল যে পরিচয় সে বুঝিনি চল। পাটুনি দেবীকে বলল, তুমি যা বলেছো এটা মিথ্যা কথা, এবার তুমি আমারে বলো কে? সারাইতে না পারি দেবী কহিল হাসিয়া। সে বলল, আমি দেবী অন্নপূর্ণা, প্রকাশ কাশীতে। হ্যাঁ, কাশীতে আমার পূজা হয়, আমার নাম হচ্ছে দেবী অন্নপূর্ণা। এবার বলো তুমি কি চাও? তখন সে বলল, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তথাস্তু বলিয়া দেবী দিলা বরদান, দুধে ভাতে থাকিবে তোমার সন্তান। এই যে কোশ্চেনটা হয়, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে উক্তিটি কার? অন্নদামঙ্গল কাব্যের কবি ছিল ভারতচন্দ্র রায় গুণাকর। ভারতচন্দ্র রায় গুণাকর। 36 বিসিএস এ তার উপরে কোশ্চেন ছিল, তার মৃত্যু সালটা গুরুত্বপূর্ণ। ভারতচন্দ্র রায় গুণাকর 1720 সালে বুরসুট পরগনার পেরো গ্রামে জন্মগ্রহণ করেন। আর 1760 সালে, এটা সালটা খুবই গুরুত্বপূর্ণ, 1760 সালে মৃত্যুবরণ করেন। দেখুন, 1760 সালে ভারতচন্দ্র রায়গোনাকর কি করেন? মৃত্যুবরণ করেন। লিখবেন ভারতচন্দ্র রায়গোনাকর 1760 সালে
মৃত্যুবরণ করেন। এবার লিখবেন তার উক্তিটা লিখবেন। বুঝতেছেন কি আপনারা? তার উক্তি লিখবেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। যে আমার একটি সন্তান আছে, এই সন্তান যেন সারা জীবন দুধে ভাতে থাকতে পারে। উক্তিটি কার বলেন তো? এটা আপনাদের জন্য কোশ্চেন। ঈশ্বরী পাটুনি। চমৎকার আফরোজা, আপনার সুন্দর উত্তর দিচ্ছেন। প্রকাশ, প্রকাশ কি যেন লিখছেন ভাই, আমি বুঝতে পারি নাই। তারপরে লিখবেন অভাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায়। অভাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায়। চণ্ডী, চণ্ডী মঙ্গল, প্রকাশকাল। ভাই প্রকাশকাল কোনোটারই লাগে না, কোনো প্রকাশ সাল লাগে না। বিসিএস এ সর্বোচ্চ 15টা সাল পড়তে হয়। করিতে বাঘের দুধ মেলে। করিতে বাঘের দুধ মেলে। করি মানে টাকা। করিতে বাঘের দুধ মেলে মানে টাকা হলে বাঘের দুধ পাওয়া যায়। একটা লিখবো নগর পুরেলে দেবালয় কে রায়। নগর পুরালে দেবালয়, দেবালয় কি এ রায়। চারটা উক্তি লিখবেন। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অবাগা যেদিকে চাই সাগর শুকিয়ে যায়, করিতে বাঘের দুধ মেলে, আর হচ্ছে নগর পুরালে দেবালয় কে রায়। হয়েছে কিনা? আপনারা কেউ কোনো কথা বলতে চান কিনা? দেখেন ডক্টর শারমি, আপনার হয়েছে না কথা বলতে চান? কোন ক্ষেত্রে জি উত্তর দিলেন? আমি এতক্ষণ পর্যন্ত যা লিখলাম। আচ্ছা হয়েছে। আমরা এতক্ষণ পর্যন্ত যা লিখলাম, এই যে এখান থেকে যদি আমরা ধরি মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল এবং অন্নদা মঙ্গল, এই তিনটা জায়গা থেকে কিন্তু আপনাদের একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক গুণে বেশি সম্ভাবনা রয়েছে। ঠিক আর কিনা? পরের রাউন্ডে যান। লিখবেন বৈষ্ণব পদাবলী। আনমিউটের পারমিশন দেয়া হোক স্যার। আচ্ছা, ভালো কথা কইছেন। আচ্ছা, ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, আপনাদের কোশ্চেন জিজ্ঞাসা করার সুযোগটা অবশ্যই দিতে হবে। হ্যাঁ, কই চলে গেছে? আচ্ছা, এবার আপনারা তাহলে লিখবেন বৈষ্ণব পদাবলী। লিখবেন বৈষ্ণব। উক্তিগুলো কার? একটা উক্তি হচ্ছে ঈশ্বরী পাটুনির, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা উক্তিটা হচ্ছে ঈশ্বরী পাটুনির। আর বাকি সবগুলো হচ্ছে আপনার লেখকের। বৈষ্ণব পদাবলী, তাইলে লিখবেন বৈষ্ণব পদাবলী। লিখবেন বৈষ্ণব পদাবলী। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে, বিষয়টা খেয়াল করুন। বৈষ্ণব পদাবলী ভার্সেস শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন প্রতি জোর বিসিএসে থাকে, তার মানে আপনাদের সময় বৈষ্ণব পদাবলী থাকবে। বৈষ্ণবে দুজন ব্যক্তি থাকে। বৈষ্ণব আগে এই অংশটুকু আপনাকে ভালো করে বুঝতে হবে যে বৈষ্ণব জিনিসটা আসলে কি। বৈষ্ণবে কি কি থাকে? বৈষ্ণবে থাকে বিষ্ণু, থাকে বিষ্ণু, বিষ্ণু আর এখানে থাকে লক্ষ্মী। বুঝছেন? বিষ্ণু পৃথিবীতে রাক্ষসদের দমন করার জন্য, বিষ্ণু পৃথিবীতে রাক্ষসদের দমন করার জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য বারবার জন্ম নিয়েছেন এবং উনি 10 বার জন্ম নেবেন। বুঝছেন? এই 10 বার যখন জন্ম নেন, এই 10 বারের একবার তিনি জন্ম নিয়েছিলেন কৃষ্ণ নামে, এবং এইটাকে পূর্ণ অবতার বলা হয়। আর তার স্ত্রী লক্ষ্মী পৃথিবীতে জন্ম নিয়েছিল রাধা নামে।
তার স্ত্রী জন্ম নিয়েছিল রাধা নামে। এই যে রাধা এবং কৃষ্ণ মানে বিষ্ণু এবং লক্ষ্মীকে নিয়ে যে পদ, এই পদের নামই হচ্ছে বৈষ্ণব পদ। সুন্দর করে বুঝবেন। আগে বুঝতে হবে যে বৈষ্ণব কি। বৈষ্ণবে থাকে বিষ্ণু এবং লক্ষ্মী, বুঝতে পারলেন? তাহলে বিষ্ণু মানে কৃষ্ণ, কৃষ্ণ মানে আর লক্ষ্মী মানে হচ্ছে রাধা। এবার আসেন পদাবলী জিনিসটা কি। এটা যেহেতু রিটেনের কোশ্চেন, প্রিলি কোশ্চেন সব সময় থাকে, এখান থেকে 8টা 10টা কোশ্চেন থাকে, খুব পেঁচাবে এখানে। পদাবলী কি? আমরা যদি নর্মালি বলি তাহলে পদের সমষ্টিকেই পদাবলী বলা হয়, তাই না? তাহলে কি হলো? পদের সমষ্টি পদাবলী। এখন পদের সমষ্টি কি? মধ্যযুগের একজন বিখ্যাত ধর্ম প্রচারক, যাকে বলা হয় মধ্যযুগের শ্রেষ্ঠ ধর্ম প্রচারক। কোশ্চেনটা এইভাবে ছিল, মধ্যযুগের শ্রেষ্ঠ ধর্ম প্রচারক, খেয়াল করবেন, মধ্যযুগের শ্রেষ্ঠ ধর্ম প্রচারক যিনি একটা বর্ণও লেখেন নাই এবং তার নামে একটা যুগের জন্ম হয়েছে। মধ্যযুগের শ্রেষ্ঠ ধর্ম প্রচারক যিনি মহাপ্রভু নামে পরিচিত ছিল, তার নাম ছিল শ্রী চৈতন্য। সুন্দর করে খেয়াল করবেন, এখান থেকে খুব প্যাঁচানো কোশ্চেন হবে। মধ্যযুগের শ্রেষ্ঠ ধর্ম প্রচারক তার নাম ছিল শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য যেটা করেন, 1486-তে জন্মগ্রহণ করেন আর 1533-এ তিনি মৃত্যুবরণ করেন। আবারও বলি, শ্রী চৈতন্য 1486-তে জন্মগ্রহণ করেন, 1533-এ মৃত্যুবরণ করেন। এই যে 1486 থেকে 1533, এই সময়সীমায় যে সাহিত্যগুলো লেখা হচ্ছে, রচিত হচ্ছে, এইটার নামই হচ্ছে বৈষ্ণব পদাবলী বা বৈষ্ণব পদাবলীর সময়সীমা। বিষয়টা খেয়াল করবেন, শ্রী চৈতন্য তার মুখ দিয়ে বিষ্ণু এবং লক্ষ্মী, রাধা এবং কৃষ্ণকে বাদে কিছু কইতেন না। বিষ্ণু এবং লক্ষ্মীকে নিয়ে শ্রী চৈতন্য যা বলতেন, এই পদের নামই হচ্ছে বৈষ্ণব পদাবলী। তাহলে বৈষ্ণব পদাবলীর সময়সীমা কত? এবার আপনারা কমেন্টসে লিখবেন যে বৈষ্ণব পদাবলীর সময়সীমা কত। একটু কমেন্টসে ঝটপট লিখে ফেলেন তো, বৈষ্ণব পদাবলীর সময়সীমা কত? 2 জন লিখলে আমরা বলবো। বৈষ্ণব পদাবলীর সময়সীমা 1486 থেকে 1533। এবার খেয়াল করেন, এই যে 1486-তে শ্রী চৈতন্য জন্মগ্রহণ করলো, কে জন্মগ্রহণ করলো? চৈতন্য জন্মগ্রহণ করলো। তাহলে এই সময়সীমাকেই বলা হয়, এই সময়সীমাকেই বলা হয় চৈতন্য সাহিত্য। তাহলে চৈতন্য সাহিত্যের সময়সীমা কত? চৈতন্য সাহিত্যের সময়সীমা হচ্ছে 1486 থেকে 1533। বুঝতে পারলেন? এবার বিষয়টা খেয়াল করেন, যারা শ্রী চৈতন্যকে সরাসরি দেখেছেন, শ্রী চৈতন্য তো নিজে কিছু লেখেন নাই, শ্রী চৈতন্যকে যারা সরাসরি দেখেছেন আহ তাদেরকে বলা হয় মহাজন। বিষয়টা যেমন ধরেন আমাদের ইসলাম ধর্মে এরকম একটা ব্যাপার হলো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো আর বই লেখেন নাই, তাই না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো আর বই লেখেন নাই, বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ যে কথাগুলো বললেন, এই কথাগুলো যারা সরাসরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিজে বলেন এটাকে বলে কাওলা, উনার মুখ থেকে যারা শুনেন এবং অন্যের কাছে বলেন এটাকে বলে পিরি। আবার উনারদের শিষ্য যারা, তাদের মুখ থেকে যারা শোনেন মানে সাহাবাদের সাহাবাদ, তাদেরকে বলে ফিরি এবং তাদেরকে বলে তাকরিরি। ঠিক এইরকম এখানে বলা হয় যারা শ্রী চৈতন্যকে সরাসরি দেখলেন, শ্রী চৈতন্যের মুখ থেকে সরাসরি কথাগুলো শুনলেন এবং বই আকারে বের করলেন, তাদেরকে বলা হয় মহাজন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, প্রায় সময় আমি এটা দিয়ে থাকি যে মহাজনী সাহিত্য কি। মহাজনী সাহিত্য কি? যারা, আবারও বলি, মহাজনী সাহিত্য মহান যে জন এরকম কিন্তু আসলে না। ব্যাপারটা হলো যারা চৈতন্যকে দেখছেন, সরাসরি তার মুখের কথা শুনছেন এবং এটা বই আকারে বের করেছেন, তাদেরকে বলা হয় মহাজন এবং তাদের রচিত সাহিত্যকেই বলা হয় মহাজনী সাহিত্য। তাহলে যেটা আমরা পাইলাম বৈষ্ণব পদাবলী সাহিত্য, তার নামই চৈতন্য সাহিত্য, তার নামই হচ্ছে মহাজনী সাহিত্য। ক্লিয়ার কিনা? তিনটা উত্তর সেম জিনিস, এ আমি দাগাই দিচ্ছি, তিনটার কিন্তু সেম উত্তর। এক হচ্ছে চৈতন্য সাহিত্য, দুই হচ্ছে মহাজনী সাহিত্য, তিন হচ্ছে পদাবলী সাহিত্য, চার হচ্ছে বৈষ্ণব পদাবলী সাহিত্য। দেখেন কতগুলো উত্তর। আরেকবার রিপিট করব, অবশ্যই রিপিট করব। এবার আরো খেয়াল করবেন, এই যে শ্রী চৈতন্যকে নিয়ে, শ্রী চৈতন্যের জীবনী নিয়ে তো এই সাহিত্যের জন্ম হলো, তাই না? শ্রী চৈতন্যের সময়সীমায় সাহিত্যের উদ্ভব ও বিকাশ, যে কারণে এই সাহিত্যের কিন্তু আরেকটা নাম হচ্ছে জীবনী সাহিত্য। জীবনী সাহিত্য, আরেকটা নাম হচ্ছে জীবনী সাহিত্য। আমি অন্য কালে ইউজ করব, তার আগে এটা শুধু গুরুত্বপূর্ণ এই জন্য করতেছি। তাহলে এটার নাম আমরা কি ধরলাম? এটার নাম আমরা ধরলাম জীবনী সাহিত্য। তাহলে এবার মিলায় নেন। নীলক্ষেত 33-87, আপনার জন্য বলি,
শ্রী চৈতন্যের মুখ নিঃসৃত বাণীকে বলা হয় পদ, এবং পদের সমষ্টিকেই বলা হয় পদাবলী সাহিত্য। পদাবলী সাহিত্যের সময়সীমা 1486 থেকে 1533। শ্রী চৈতন্যের মুখ নিঃসৃত রাধা কৃষ্ণ বিষয়ক পদকে বলা হয় বৈষ্ণব পদ। বৈষ্ণব পদাবলীর সময়সীমা 1486 থেকে 1533। শ্রী চৈতন্যের জীবনী নিয়ে যে সাহিত্য, এই সাহিত্যের নামই হলো জীবনী সাহিত্য। জীবনী সাহিত্যের সময়সীমা কত? ঠিক সেম। শ্রী চৈতন্যকে নিয়ে যারা লেখালেখি করেন তাদেরকে বলা হয় মহাজন। মহাজনদের সাহিত্যের সময়সীমা 1486 থেকে 1533। এই সময় অপর নাম চৈতন্য সাহিত্য। তাহলে আমরা প্রশ্ন পাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখান থেকে প্রশ্ন কিন্তু আমরা কয়টা পাইলাম বলেন? প্রশ্ন পাইলাম হচ্ছে পাঁচটা। চৈতন্য আসলে কেন এত হিট করলো? চৈতন্য হিটের পিছনে কারণটা হচ্ছে যে যখন ওই আপনার বক্তের খিলজি বাংলা হামলা চালানো, এই সময় তো মুসলমানরা হিন্দুদের উপরে বেশ দমন নীতি চালিয়েছিল, বেশ দমন নীতি চালাইছিল। আবার উঁচু বর্ণের হিন্দুগুলো নিচু বর্ণের হিন্দুদের উপর অত্যাচার করত। একদিকে মুসলমানদের অত্যাচার, অপরদিকে হিন্দুরা হিন্দুদের উপর অত্যাচার করত। ফলত নিচু জাতের হিন্দুগুলো প্রাণের ভয়তে পালিয়ে যাওয়া শুরু করলো, এবং ধর্ম নিয়ে এই সময় খুব পারাবারি শুরু হলো। তখন শ্রী চৈতন্য বললেন, মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভোজে। তুমি মুচি হয়ে নিচু জাতেরও কৃষ্ণকে পাইতে পারো যদি তোমার আন্তরিকতা থাকে। লোকজন দেখলো যে খুব ঝামেলা নাই এখানে, যে কারণে দলে দলে লোক তার দলে দীক্ষিত হওয়া শুরু করলেন। আর এভাবেই চৈতন্য সাহিত্যটা বিখ্যাত হওয়া শুরু করলেন। এবার লিখবেন এই পর্যন্ত আপনাদের হয়েছে কিনা। লিখবেন শ্রী চৈতন্যের প্রধান শিষ্য। শ্রী চৈতন্যের প্রধান শিষ্য, প্রধান শিষ্য লিখবেন 4 জন। প্রধান শিষ্য কয়জন? শ্রী চৈতন্যের প্রধান শিষ্য লিখবেন 4 জন। 1 নম্বর লিখবেন চণ্ডীদাস, 2 নম্বর লিখবেন বিদ্যাপতি, 2 নম্বরে লিখবেন বিদ্যাপতি, 3 নম্বরে লিখবেন জ্ঞানদাস, জ্ঞানদাস, 4 নম্বরে লিখবেন গোবিন্দ দাস। 4 নম্বরে লিখবেন গোবিন্দ দাস। এর মধ্যে জ্ঞান দাস এবং গোবিন্দ দাস লাগে না। চণ্ডীদাস এবং বিদ্যাপতি থেকে ঘুরে ফিরে একটা প্রশ্ন থাকে, এবং 47 একটা কোশ্চেন থাকবে। এই পর্যন্ত হয়ে গেলে ওকে লিখবেন। চণ্ডীদাস থেকে একটা বিতর্কিত কোশ্চেন, চণ্ডীদাস থেকে একটা বিতর্কিত কোশ্চেন, চণ্ডীদাস থেকে একটা বিতর্কিত কোশ্চেন হচ্ছে যে চণ্ডীদাস আসলে কতজন? বিসিএস এর কোশ্চেন ছিল 2 থেকে 3 বার। চণ্ডীদাস কতজন? একটু আপনারা কমেন্টস করেন, তো আমি অপশন দিচ্ছি 2, 3, 4, 5। এটা অন্তত 3 থেকে 4 বার এই তথ্যটা আসে যে চণ্ডীদাস কতজন। আর একটা কোশ্চেন স্টুডেন্টরা প্রায় ভুল করে থাকে এখানে, যে মধ্যযুগের গীতি কবিতার শ্রেষ্ঠ বই কোনটা? শ্রেষ্ঠ বই কোনটা? শ্রেষ্ঠ নিদর্শন কোনটা? মধ্যযুগের গীতি কবিতার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? 1 নম্বরে থাকে, 1 নম্বরে থাকে শ্রীকৃষ্ণ কীর্তন, 1 নম্বরে থাকে শ্রীকৃষ্ণ কীর্তন, 2 নম্বরে থাকে বৈষ্ণব পদাবলী। শ্রেষ্ঠ নিদর্শন কোনটা? আচ্ছা, মিষ্টি সঞ্জিদা আক্তার, আপনার উত্তরটা হয়েছে মিষ্টি সঞ্জিদা আক্তার, আপনার উত্তরটা হয়েছে, অর্থাৎ যারা চণ্ডীদাস 4 জন লিখছেন তাদের উত্তরটা হয়েছে। আচ্ছা, এই কোশ্চেন নাম্বার এভাবে উল্লেখ করবেন, কোশ্চেন নাম্বার ধরলাম আমরা 6, কোশ্চেন নাম্বার 6। তাহলে 6 এর কোনটা হবে, 1 না 2? এটা একটু লেখেন। আপনি 6 লিখে 1 না 2টা লেখেন। 2 নাম্বার কোনটা 2 লিখতেছেন? 6 এর 1। রাশেদ সিদ্দিকী লিখছেন শ্রীকৃষ্ণ কীর্তন, চমৎকার। আমরা আরেকটু দেখি, জুই আক্তার লিখছেন 2, কাজী লেখেন নাই। ডক্টর শারমি লিখছেন 2। অধিকাংশই মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যে মধ্যযুগের গীতি কবিতার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি। বেশ ঝামেলার একটা কোশ্চেন। যেমন বিসিএস এর ইতিহাসে সবচেয়ে কঠিন একটা কোশ্চেন ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর কোনটা লেখেননি। বেশ কঠিন একটা কোশ্চেন, এটাও ঠিক এরকম একটা কঠিন কোশ্চেন। আচ্ছা, মধ্যযুগের গীতি কবিতার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? এটা আপনারা নিজেরাই উত্তর পেয়ে যাবেন একটু সময় পরে। আমি এটা আলাদা কালির মধ্যে রেখে দিচ্ছি, এটা উত্তর আপনারা নিজেরাই পেয়ে যাবেন। আগে আমি আপনাদের আইটেমগুলো ক্লিয়ার করে দিই, সে পর্যন্ত আপনাকে মনোযোগী থাকতে হবে যে গীতি কবিতার শ্রেষ্ঠ নিদর্শনটা আসলে কি।
শ্রীকৃষ্ণ কীর্তন না বৈষ্ণব পদাবলী? এইবারই আপনারা উত্তরটা পেয়ে যাবেন যুক্তি প্রমাণ সহ, যে কারণে আপনাদের কোনো ঝামেলা থাকবে না। এবার চণ্ডীদাস হচ্ছে 4 জন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে চণ্ডীদাস। চণ্ডীদাস কতজন? উত্তর হচ্ছে 4 জন। 1 নম্বর কি? 1 নম্বর হচ্ছে চণ্ডীদাস। 2 নম্বর হচ্ছে বরু চণ্ডীদাস। 2 নম্বর বরু চণ্ডীদাস। 3 নম্বর দ্বিজ চণ্ডীদাস, মানে দ্বিজ চণ্ডীদাস। আর একটা হচ্ছে দীন চণ্ডীদাস। দীন চণ্ডীদাস। তাহলে চণ্ডীদাস কয়জন? 4 জন। এবার বিষয়টা খেয়াল করবেন, শ্রী চৈতন্য কিন্তু নিজে কিছু লিখতেন না, তিনি শুধু বলতেন আর এরা এগুলো শুনতেন, শুনে সেগুলো প্রকাশ করতেন। যেখানেই রাধা থাকবে, যেখানেই কৃষ্ণ থাকবে, সেইটার নামই হবে বৈষ্ণব পদাবলী। আচ্ছা, রাধা কৃষ্ণ নিয়েই তো লেখা হলো শ্রীকৃষ্ণ কীর্তন, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন নিজেই কিন্তু একটা বৈষ্ণব পদাবলী। তাহলে শ্রেষ্ঠ নিদর্শন সঠিক উত্তর হবে বৈষ্ণব পদাবলী। চণ্ডীদাস কয়জন? 4 জন। এবার আমরা চণ্ডীদাসের উপরেই নোট করব, আর একটা নোট করব চণ্ডীদাসের উপরে। লিখবেন চণ্ডীদাস। 1 নম্বর লিখবেন বাংলা সাহিত্যে প্রথম মানবতাবাদী কবি, হিউম্যানিটারিয়ান পয়েন্ট, মানবতাবাদী কবি। চণ্ডীদাস বাংলা সাহিত্যে প্রথম মানবতাবাদী কবি, লিখবেন বাংলা সাহিত্যে প্রথম মানবতাবাদী কবি চণ্ডীদাস। আবার যদি কোশ্চেন হয় রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বাংলা সাহিত্যে প্রথম দুঃখবাদী কবি, লিখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বাংলা সাহিত্যে প্রথম দুঃখবাদী কবি, দুঃখবাদী কবি। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বাংলা সাহিত্যে প্রথম দুঃখবাদী কবি চণ্ডীদাস। আচ্ছা, এবার একটা প্রশ্ন দেবো, হ্যাঁ, প্রশ্নের উত্তর যে দিতে পারবে মুনির ভাইয়ের পক্ষ থেকে 50 টাকা গিফট পাবেন সে। প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম দুঃখবাদী কবি কে? রবীন্দ্রনাথ ঠাকুরের মতে নয়, বাংলা সাহিত্যে একমাত্র দুঃখবাদী কবি কে বলেন? কোশ্চেন যে পারবেন মনির ভাইয়ের পক্ষ থেকে 50 টাকা। কোশ্চেনটা হচ্ছে এই, যে বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি কে? দুঃখবাদী কবি কে? কাজী নজরুল ইসলাম কোনোদিন দুঃখবাদী কবি হয়? কাজী নজরুল কাজী নজরুল ইসলাম দুঃখবাদী কবি না, কাজী নজরুল ইসলাম হচ্ছে যতীন্দ্র মোহন বাগচি। গুড। তাহলে আপনার জন্য 2398 47 আপনার জন্য 50 টাকা ডিসকাউন্ট থাকবে। পরবর্তী যে কোর্স, এই কোর্সে আপনার জন্য 50 টাকা ডিসকাউন্ট থাকবে, আমি আপনার এইটা দিয়ে দেব। তাহলে বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি হচ্ছে যতীন্দ্র মোহন বাগচি। ওই যে কাজলা দিদি কবিতা লিখছিল, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মনে আছে কিনা? আর যদি থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের মতকে, তাইলে কিন্তু হবে চণ্ডীদাস। তাহলে চণ্ডীদাস প্রথম মানবতাবাদী কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রথম দুঃখবাদী কবি। বিসিএস এ সবচেয়ে যে প্রশ্নটা একাধিকবার আসে, বারংবার আসে, এটা হচ্ছে তার একটা উক্তি। তার একটা উক্তি লিখবেন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে। নামাজের আজান হয়েছে নাকি? নামাজ বিরতি, আজান তো হয় নাই ভাই, নামাজ তো আমরাও পড়বো। আর ঠিক একই কথা কিন্তু কাজী নজরুল ইসলাম আবার বললেন, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। তাইলে যে ব্যাপারটা ঘটে, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যদি থাকে, তাইলে এটা হবে, এটা হবে চণ্ডীদাসের একটা বিখ্যাত উক্তি। এবার আমরা চলে যাব বিদ্যাপতি। বিদ্যাপতি নামাজের জন্য 15 মিনিট আমরা ব্রেক দেবো অবশ্যই। লিখবেন বিদ্যাপতি। কি লিখবেন? লিখবেন বিদ্যাপতি। বিদ্যাপতি ভারতের মৈথিল রাজ্যে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা 15 মিনিটের জন্য ব্রেকে যাব, আমরা ক্লাস শুরু করব 7টা 5-এ। এখানে স্টপ।
আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা আবারও জানাবেন। 7টা 4 এ হবে, আচ্ছা 7টা 5, হ্যাঁ আমরা শুরু করে দিলাম। তাহলে আমরা আলোচনা করতেছিলাম কোনটা, বিদ্যাপতি নিয়ে। গুড, লিখবেন বিদ্যাপতি ভারতের মৈথিল রাজ্যে জন্মগ্রহণ করেন। কোথায়? মৈথিল রাজ্যে। বিদ্যাপতি ভারতের মৈথিল রাজ্যে জন্মগ্রহণ করেন। শূন্য পুরাণ কি মধ্যযুগের ফার্স্ট কাব্য নাকি? আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন না, শূন্য পুরাণ ফার্স্ট কাব্য, তবে শ্রীকৃষ্ণ কীর্তন হচ্ছে শ্রেষ্ঠ। আর বৈষ্ণব পদাবলীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বৈষ্ণব পদাবলী। ওখানে একটা তথ্য আমরা বলি নাই, দেখেন আমরা একটু ব্যাকে যাই, যদি ব্যাকে যাই, এরকম একবার কোশ্চেন বেশ কয়েকবার হয়েছিল যে বৈষ্ণব পদাবলী এটা কোন রসে লেখা। বৈষ্ণব পদাবলী যদি কোশ্চেনটা এরকম হয় যে বৈষ্ণব পদাবলী কোন রসে লেখা, তাহলে এখানেই আমরা করি, যখন আপনার প্রশ্ন থাকবে বৈষ্ণব পদাবলী কোন রসে লেখা, তখন অবশ্যই লিখবেন এইটা মধুর রসে লেখা। আবার আলাদা করে লিখি বৈষ্ণব পদাবলী এইটা মধুর রসে লেখা, মাথায় রাখবেন। মধুর রসে আর একটা নাম শৃঙ্গার রস, মানে উস্কানিমূলক রস, শুধু বাংলা কথা। তাই লিখবেন বৈষ্ণব পদাবলী লেখা হয়েছে মধুর রসে। কোন রসে লেখা হয়েছে? মধুর রসে লেখা হয়েছে। মধুর রসে আর একটা নাম হচ্ছে শৃঙ্গার রস। এটা 40 বিসিএস এ কোশ্চেন ছিল। 40 বিসিএস এ কোশ্চেন ছিল মধুর রসের অপর নাম কি? শৃঙ্গার রস। আর 43 বিসিএস এ কোশ্চেন ছিল যে বৈষ্ণব পদাবলী কোন রসে লেখা হয়েছে? মধুর রস। অর্থাৎ একটা বিষয় খেয়াল করবেন, রাধা এবং কৃষ্ণ যেখানেই একত্রিত হবে তখনই তাদের মধ্যে একটা উস্কানিমূলক কথা হবে, বুঝছেন? আদি রস যাকে বলা হয়, মধুর রস। আচ্ছা, বিদ্যাপতি ভারতের মৈথিল রাজ্যে জন্মগ্রহণ করেন। মৈথিল রাজ্যে জন্মগ্রহণ করেন বলে তিনি মিথিলার কোকিল নামে পরিচিত। মিথিলার কোকিল নামে, বিদ্যাপতি ভারতের মৈথিল রাজ্যে জন্মগ্রহণ করেন বলে তিনি মিথিলার কোকিল নামে পরিচিত। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। লিখবেন তার উপাধি, লিখবেন তার উপাধি কবি কণ্ঠহার। আচ্ছা, আমরা কি চণ্ডীমঙ্গল কাব্যের কবিদের সম্পর্কে নোট করেছিলাম কিনা একটু আমাকে মনে করে দেন তো, আমি মনে হয় আপনাদের এটা করাই নাই। চণ্ডীমঙ্গল কাব্যের কবিদের উপরে নোট করাইছিলাম কিনা একটু আপনারা খাতায় দেখেন তো। চণ্ডীমঙ্গল কাব্যের কবিদের উপরে নোট করানো হয়েছিল কিনা একটু দেখেন। না না না, করানো হয়নি। বলবেন না আপনারা? একটু আপনারা একটু ব্যাকে যান, এই জায়গা থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে। এই বিদ্যাপতিটা আমরা রাখতেছি, পরে করতেছি, আমরা চণ্ডীমঙ্গলের উপরে এটা নোটটা মিস হয়েছে। দেখবেন চণ্ডীমঙ্গল কাব্যের কবি, ওইখানে একটু ব্যাকে যান। চণ্ডীমঙ্গল কাব্যের কবি, এখানে একটু ব্যাকে যান, লিখবেন চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম কবি। প্রথম কবি লিখবেন মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম কবি লিখবেন মানিক দত্ত। লিখবেন শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। শ্রেষ্ঠ কবি লিখবেন মুকুন্দরাম চক্রবর্তী। এখানে একটা মাথায় রাখবেন, মুকুন্দরাম চক্রবর্তীর উপাধিটা পরীক্ষায় আসে। উপাধি যদি এটা হয় তাহলে মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন। এই দুইটা তথ্য অ্যাড করে নেন ডক্টর শারমি। চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম কবি হচ্ছে শর্মী ডক্টর। চণ্ডীমঙ্গল কাব্যের প্রথম কবি লিখবেন মানিক দত্ত এবং শ্রেষ্ঠ কবি লিখবেন মুকুন্দরাম চক্রবর্তী। হয়েছে কিনা আপনাদের? তাহলে আমরা একটু ব্যাকে যাই। এখানে দেখেন চণ্ডীমঙ্গল কাব্যের কবির উপাধি হচ্ছে কবি কণ্ঠহার, আর বিদ্যাপতির উপাধি হচ্ছে, দেখেন এই মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি হচ্ছে কবি কঙ্কন। এটা একটু ভালো করে খেয়াল করবেন। আর যখন বিদ্যাপতি লিখছি, বিদ্যাপতি হচ্ছে কবি কণ্ঠহার। বুঝতে পারছেন? এই দুটো যাতে ঝামেলা না হয়, একজন হচ্ছে কবি কণ্ঠহার আর একজন হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। এবার লিখবেন বিদ্যাপতি ব্রজবুলি ভাষার জনক। বিদ্যাপতি লিখবেন ব্রজবুলি ভাষার জনক। ব্রজবুলি একটা মিশ্র কৃত্রিম ভাষা।
মিশ্র কৃত্রিম ভাষা। ব্রজবুলি কি? উত্তর হচ্ছে ব্রজবুলি হচ্ছে মিশ্র কৃত্রিম ভাষা। এখানে তিনটি ভাষার মিশ্রণ রয়েছে, তিনটি ভাষার মিশ্রণ রয়েছে। এক নম্বর হচ্ছে বাংলা, বাংলা মানে তৎসম, প্লাস মানে বাংলা অথবা তৎসম যেটাই বলি, হিন্দি প্লাস উড়িয়া। উড়িয়া এটাকে কেউ কেউ অসমিয়া বলেও ডেকে থাকে। তাহলে আমরা চারটা পাইলাম, বাংলা, হিন্দি, উড়িয়া। তাইলে ব্রজবুলিতে তিনটি ভাষার মিশ্রণ আছে। এক নম্বর হচ্ছে বাংলা, দুই নম্বর হচ্ছে তৎসম, বাংলা বা তৎসম, দুই নম্বর হচ্ছে হিন্দি এবং তিন নম্বর হচ্ছে উড়িয়া। তাহলে এটা তিন, এটা দুই, এটা হচ্ছে এক। বিদ্যাপতি উপাধি কবি কণ্ঠহার, তিনি মিথিলার কোকিল নামে পরিচিত। তিনি ব্রজবুলি ভাষার জনক। ব্রজবুলি এই ভাষায় রাধা এবং কৃষ্ণ ব্রজধামে কথা বলতো। তার একটা বিখ্যাত উক্তি, এ সখী হামারি দুঃখেরই নাহি অত, এ ভরা ভাদর মা ভাদর মেরা শূন্য মন্দির বোর। বান্ধবী দেখো, আমার দুঃখের কোনো শেষ নাই, এখন ভাদ্র মাস চলতেছে। তার একটা উক্তি লেখেন, এ সখী হামারি দুঃখেরই, এ সখী হামারি দুঃখেরই নাহি অত। বান্ধবী দেখ, আমার দুঃখের কোনো শেষ নাই, এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। দেখ, আমার দুঃখের কোনো শেষ নাই, এখন ভাদ্র মাস চলতেছে, আমার জীবনেও এখন পূর্ণ ভাদ্র চলতেছে, পূর্ণ যৌবন কাল চলতেছে, কিন্তু আমার মন্দিরটা এখন খালি রয়েছে। বুঝতে পারলেন? জ্ঞানদাস এবং গোবিন্দ দাস আমাদের এখানে দরকার নেই। প্রিলির কোর্স প্ল্যান আছে ওখানে, একটা দিন তো। তাহলে এ পর্যন্ত হয়েছে কিনা বলেন? স্যার আমাদের বুকলেট এ তো ফার্স্ট কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন লেখা। আমরা আসতেছি বাবা, আমরা আসতেছি শ্রীকৃষ্ণ কীর্তন আমরা আসতেছি, এটা নিয়ে টেনশন করেন না। আমরা দেখেন চণ্ডীদাসটা আগে ক্লিয়ার করলাম। চণ্ডীদাসের পরে চণ্ডীদাস কয়জন আমরা লিখছিলাম না? দেখেন বিষয়টা খেয়াল করেন, বুকলেটে তো কাদম্বরী সিনেমার গান। আসলে ব্যাপারটা হলো, আমি আপনাকে বলি যে মধ্যযুগটা শুরু হচ্ছে 1201 থেকে। মধ্যযুগটা শুরু হচ্ছে 1201 থেকে। আর এই 1201-এর মধ্যযুগ নিয়ে প্রথম বই লেখা হয়েছিল রামায় পণ্ডিতের শূন্য পুরাণ। শূন্য পুরাণের পরে শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তনের পরে বৈষ্ণব পদাবলী। শ্রীকৃষ্ণ কীর্তন নিজেই একটা পদাবলী, এবং এখানে যখনই যেখানে রাধা এবং কৃষ্ণ থাকবে সেটাই হবে বৈষ্ণব পদাবলী। আচ্ছা, এবার আমরা আসি। আমি ওই আপনার বরু চণ্ডীদাস, বরু চণ্ডীদাসটা পরে আলোচনা করলাম কেন জানেন? এটার প্রেক্ষাপটটা আমি আপনাকে বলি। 46, 44, 42, 40, 38, 36, 34, 32, 30, 28, আপনি যদি দেখেন সবগুলো জোর বিসিএসই এই বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কোশ্চেন হয়। একমাত্র 29 বিসিএসে এই শ্রীকৃষ্ণ কীর্তনের উপর প্রশ্ন ছিল বিজুর বিসিএসে। বিজুর বিসিএসে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কোশ্চেন হয় না। তার মানে আপনারা যারা 47 দিচ্ছেন, কেউ যদি আপনারা মনে করেন যে না আমি শ্রীকৃষ্ণ কীর্তন একেবারেই পড়বো না, আপনার জন্য কোনো রিস্ক হবে না। আমি বুঝাতে পারলাম কিনা? বলেন। বরু চণ্ডীদাস ব্যক্তির নাম, বরু চণ্ডীদাস। তার গ্রন্থের নাম লিখবেন শ্রীকৃষ্ণ কীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন। দেবতা বিষ্ণু, দেবতা বিষ্ণু পৃথিবীতে জন্ম নিয়েছিলেন কৃষ্ণ নামে। উদ্দেশ্য ছিল কংসকে হত্যা করার জন্য, এবং পৃথিবীতে আসার পরে তার যে স্ত্রী ছিল লক্ষ্মী, লক্ষ্মী পৃথিবীতে জন্ম নিয়েছিল রাধা নামে। এই রাধা এবং লক্ষ্মীর প্রণয় নিয়েই লেখা হয়েছিল আপনার শ্রীকৃষ্ণ কীর্তন। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন, এটি রচয়িতা ছিল বরু চণ্ডীদাস। 46 বিসিএস এ কোশ্চেনটা এভাবে ছিল, কাদম্বরী সিনেমার গান। সুমাইয়া আক্তার, কোন গানটার কথা বলছেন আপনি? কাদম্বরী সিনেমার গানটা। আচ্ছা, শ্রীকৃষ্ণ কীর্তন এই গ্রন্থটা 1909 সালে, এটি রচয়িতা কিন্তু বরু চণ্ডীদাস। বরু চণ্ডীদাস হচ্ছে রচয়িতা। আবার 46-এ কোশ্চেনটা দেখেন, 1909 সালে বসন্ত রঞ্জন রায়,
1909 সালে বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার 1909 সালে বসন্ত রঞ্জন, ও এ ভরা ভাদর মা ভাদর, আচ্ছা আচ্ছা হতে পারে। 1909 সালে বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রাম থেকে এইটা উদ্ধার করেছিলেন। এইটা ছিল 46 বিসিএস এ কোশ্চেন। 46 বিসিএস এ কোশ্চেনটা এই ছিল যে কাকিল্লা গ্রামটা আসলে কেন বিখ্যাত। প্রশ্নটা ছিল এরকম যে কাকিল্লা গ্রামটা কেন বিখ্যাত। কাকিল্লা গ্রামটা বিখ্যাত ছিল আসলে শ্রীকৃষ্ণ কীর্তন এই গ্রন্থটা আবিষ্কার করার জন্য। বুঝতে পারছেন কিনা, এটা 46 কোশ্চেন ছিল। 1909 সালে 1909 সালে বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বনবিষ্ণুপুরের কাকিল্লা গ্রাম থেকে এই গ্রন্থটা উদ্ধার করেছিলেন। বুঝতে পারছেন? সুমাইয়া আক্তার, জুই আক্তার, তারপরে আপনারা আরো যারা দেখতেছেন, আচ্ছা লিখবেন গ্রন্থটি 1916 সালে, লিখবেন গ্রন্থটি, আপনারা কমেন্টস করবেন, এই ঘুরে ফিরে 4-5 জন কমেন্টস করতেছেন। গ্রন্থটি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থটি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থটি 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, পরিষদ বানানটা খেয়াল করবেন, এখানে কিন্তু খণ্ড তো হবে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়। একটা বিষয় মাথায় রাখবেন। আচ্ছা আপনাকে বলেন তো চর্যাপদ কত সালে উদ্ধার করা হয়, একটু কমেন্টসে লেখেন, একটু দ্রুত কমেন্টসে লিখবেন, আপনারা কমেন্টসে বেশি বেশি লিখবেন। ক্লাস করতেছেন 51, কিন্তু কমেন্টস যদি দু একজন করেন। আচ্ছা সঞ্জয়দা, আচ্ছা এই চর্যাপদ কত সালে প্রকাশিত হয়েছিল? প্রিয়াঙ্কা, আচ্ছা ভিভো, চর্যাপদ কত সালে প্রকাশিত হয়েছিল? আচ্ছা আপনারা কেউ কেউ লিখছেন, প্রিয়াঙ্কা লিখছেন 1916, চমৎকার কথা বলছেন। ডক্টর শারমি, 1907 সালে চর্যাপদ উদ্ধার করা হয়েছিল আর এটা 1916-তে প্রকাশিত হয়েছিল। আর শ্রীকৃষ্ণ কীর্তন নামক এই গ্রন্থটা 1909 সালে উদ্ধার করা হয় আর 1916 সালে একই জায়গা থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটা কি হয়েছিল, প্রকাশিত হয়েছিল। এবার লিখবেন এই গ্রন্থে খণ্ড সংখ্যা, লিখবেন খণ্ড সংখ্যা 13টি। এই গ্রন্থে খণ্ড সংখ্যা কয়টি? এই গ্রন্থে খণ্ড সংখ্যা হচ্ছে 13টি। এর মধ্যে লিখবেন প্রথম খণ্ড জন্মখণ্ড, শেষ খণ্ড বিরহ খণ্ড। প্রথম খণ্ডে কৃষ্ণের জন্মের ইতিহাস নিয়ে কথা বলা হয়েছে, কৃষ্ণ কিভাবে জন্মাইলো ইত্যাদি ইত্যাদি। আর শেষ খণ্ডে ঘুমন্ত রাধাকে রেখে সে চলে গিয়েছিল কংসকে হত্যা করার জন্য, এটা ছিল শেষ খণ্ড। তাহলে প্রথম খণ্ডের নাম ছিল জন্মখণ্ড আর শেষ খণ্ডের নাম ছিল বিরহ খণ্ড। ক্লিয়ার কিনা এই পর্যন্ত বলেন? আচ্ছা আপনারা বলবেন এইটা শ্রীকৃষ্ণ কীর্তন 40 বিসিএস একটা কোশ্চেন ছিল, গঠন রীতিতে এটা কি? এটা 40-এর সবচেয়ে কঠিন একটা কোশ্চেন ছিল। গঠন রীতিতে এটা কি? উত্তর হবে এটা একটা নাট গীতি। কি হবে? লিখবেন গঠন রীতিতে, স্ট্রাকচারের দিক থেকে এটা একটা নাট গীতি। নাট গীতি মানে যেটা নেচে নেচে অভিনয় করে দেখানো যায়, এটাকে নাট গীতি বলা হয়। তাহলে লিখবেন গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন এইটা কি জাতীয় বই? তাহলে গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন এটা একটা নাট গীতি। নাট গীতি মানে যেটা নেচে নেচে অভিনয় করে দেখানো যায়। সাদিয়া হক লাবণ্য মানে প্রথম আপনি কমেন্টস করলেন। বুঝতে পারছেন শ্রীকৃষ্ণ কীর্তন কি? এটা একটা নাট গীতি, মানে আমি নেচে নেচে অভিনয় করে দেখাবো আর আপনারা এটা আমার সাথে আমাকে দেখবেন। মানে সবাই তো পড়তে পারতো না, একজন পড়তো আর অন্যরা শুনতো, এটা একটা নাট গীতি। আচ্ছা লিখবেন শ্রীকৃষ্ণ কীর্তনের এই গ্রন্থটার রস কি? রস বলেন তো, এটা রস কি? শ্রীকৃষ্ণ কীর্তনের রস কি বলেন? শ্রীকৃষ্ণ কীর্তনের রস হচ্ছে আদি রস,
মানে বৈষ্ণব পদাবলী মানে আদি রস। আদি রস, এর অপর নাম হচ্ছে মধুর রস। মধুর রসের অপর নাম লিখবেন শৃঙ্গার রস। শ্রীকৃষ্ণ কীর্তনের রস হচ্ছে আদি রস, আদি রসের অপর নাম হচ্ছে মধুর রস, মধুর রসের অপর নাম হচ্ছে শৃঙ্গার রস। বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন? মানে রাধা এবং কৃষ্ণ যেখানেই একত্রিত হবে সেখানেই উস্কানিমূলক রসের সৃষ্টি হবে। আর উস্কানিমূলক রসের নামই হচ্ছে মধুর রস, মধুর রসের নামই হচ্ছে আদি রস, আর আদি রসের নামই হচ্ছে আপনার শৃঙ্গার রস। ক্লিয়ার এইটুকু? এবার লিখবেন, এবার লিখবেন শ্রীকৃষ্ণ কীর্তনের খণ্ড গেল, এবার লিখবেন চরিত্র। চরিত্র। এক নম্বর লিখবেন রাধা। রাধা লিখবেন জীবাত্মার প্রতীক। রাধা লিখবেন জীবাত্মার প্রতীক। দুই নম্বর লিখবেন কৃষ্ণ, লিখবেন পরমাত্মার প্রতীক। আর তিন নম্বর লিখবেন বরাই। এ হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি। রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি। বড়াই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি। রাধা জীবাত্মার প্রতীক, কৃষ্ণ পরমাত্মার প্রতীক, আর বড়াই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের দ্যুতি। হয়েছে এ পর্যন্ত? দ্যুতি কি? মৈত্রী ইয়াসমিন, আপনি বুঝেন না? দ্যুতিটা হচ্ছে ধরেন আপনাকে কোনো ছেলে পছন্দ করে, বোঝানোর জন্য আপনাকে ক নম্বর ছেলেটা পছন্দ করে, আপনি হচ্ছে ম, তাহলে আপনাকে কি সরাসরি সে প্রস্তাব দিতে পারবে? কাজটা এত সহজ না। তাহলে আপনার বান্ধবী ভ, যে আপনার বান্ধবীকে হাত করলো, আপনার বান্ধবী আবার আপনাকে বুঝাইলো। এই যে মিডিয়া ধরতে হয় না, এই মিডিয়াটাই হচ্ছে দ্যুতি। মিত্র ইয়াসমিন, আপনি বুঝছেন? দ্যুতি হচ্ছে মাতিরা। আচ্ছা মাতিরা, ঠিক আছে, মাতিরা বুঝতে পারছেন কি আপনি? তাহলে বিষয়টা হলো দ্যুতি হচ্ছে যে হচ্ছে আমরা এটাকে ঘটক বলতে থাকি। ঘটক হচ্ছে বিয়ের ক্ষেত্রে হয়, আর প্রেমের ক্ষেত্রে যে প্রেমটা ঠিকঠাক করে দেয় তাকে বলা হয় হচ্ছে আপনার দ্যুতি। রাধাকৃষ্ণের প্রেমের দ্যুতি। তাহলে আজকের আমাদের বিষয় ছিল অন্ধকার যুগ। আমরা এক এক করে দেখি আমাদের সবগুলো ক্লিয়ার হয়েছে কিনা। আমাদের আজকের বিষয় ছিল অন্ধকার যুগ, এটা ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার হন তাহলে ওকে লিখবেন অন্ধকার যুগ। এখান থেকে কোশ্চেন হবে না। দুই নম্বর ছিল শ্রীকৃষ্ণ কীর্তন। এক নম্বর ছিল অন্ধকার যুগ, দুই নম্বর ছিল শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন থেকে কোশ্চেন হবে না, এখান থেকেও কোশ্চেন হবে না। 47 একেবারে নিশ্চিত থাকেন কোশ্চেন হবে না। তিন নম্বর ছিল বৈষ্ণব পদাবলী। একটা একটা করে আইটেম দেখেন, আমি এভাবে বলি। তিন নম্বর ছিল বৈষ্ণব পদাবলী। বৈষ্ণব পদাবলী এখান থেকে 100% নিশ্চিত যে আপনার কোশ্চেন হবে। বৈষ্ণব পদাবলী, জি জি জি, বৈষ্ণব পদাবলী থেকে যা লিখছি এর মধ্যেই কোশ্চেন হবে। তবে শুধু মাথায় রাখবেন বৈষ্ণব পদাবলী অন্য নামগুলো মাথায় রাখবেন। কোশ্চেন তো বেশি নাই আসলে, নতুন করে তার জন্ম দেওয়া যাবে না কোশ্চেন। ওই কয়েকটা কোশ্চেনই ঘুরে ফিরে আপনাকে কোশ্চেন করা হবে। বুঝতে পারছেন? এরপরে মঙ্গল কাব্য। আমরা কথা বলছি মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল ক্লিয়ার? মনসা মঙ্গলের উপরে যা নোট করছে আর লাগবে না। 5 নম্বর ছিল চণ্ডী মঙ্গল কাব্য। ওকে। 6 নম্বর ছিল অন্নদা মঙ্গল কাব্য। ওকে। এর বাইরে 7 নম্বর এবং 8 নম্বর যেটা ছিল ধর্মমঙ্গল কাব্য, এটা আমাদের একেবারেই লাগে না। ধর্মমঙ্গল আমাদের কোনো প্রয়োজন নাই, ভুলেতেও পড়ার প্রয়োজন নাই, কাজ করারও প্রয়োজন নাই। ধর্মমঙ্গল আর একটা হচ্ছে কালিকা মঙ্গল। কালিকা এটাও বাদ। মনসা ইম্পর্টেন্ট, জি। আসলে ব্যাপারটা হলো আপনাদের 47-এ এখান থেকে আমরা দুইটা কোশ্চেন টার্গেট করব। ভাই কয়টা বলেন তো? 47-এ আমরা দুইটা কোশ্চেন টার্গেট করব। আপনাকে টার্গেট করে পড়তে হবে। আপনি যদি টার্গেট না বুঝেন তাইলে কিন্তু হবে না। টার্গেট নাম্বার 1, আমরা এখান থেকে বৈষ্ণব পদাবলী, এখান থেকে যেহেতু আমরা নিশ্চিত যে একটা কোশ্চেন কমন পড়বে, তার শুধু ক্লাসে যা পড়ানো হয়েছে তাই পড়লেই হবে। আমি আজকের ক্লাসে যা পড়াইছি আমার লেকচার থেকে
এখান থেকে 2 মার্কসের জন্য এটাই যথেষ্ট, এর বাইরে লাগবে না। 2 মার্কসের জন্য অন্য ক্লাস টিচার কি নাই আমি তো জানি না, তবে আমার লেকচার থেকে 2 মার্কসের জন্য এটা যথেষ্ট। আপনি আমার 9টা ক্লাস করলে আমি এটা বলতে পারি যে আপনি 14টার উপরে প্রশ্ন কমন পাবেন 20টার মধ্যে। তবে ক্যাডার হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, ক্যাডার হওয়ার মূল মন্ত্র এখন একটাই, আপনাকে রিটেনটা একসাথে বারবার করতে হবে। রিটেন পড়া ছাড়া আপনি ক্যাডার হইতে পারবেন না। কারণ ধরে নেন আপনাদের 30 নভেম্বর সার্কুলার হবে, 1 ডিসেম্বর থেকে অ্যাপ্লাই শুরু হবে, ডিসেম্বরে অ্যাপ্লাই করবেন, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাস ব্রেক দেবে। আপনি ধরে নেন এপ্রিলে প্রথম সপ্তাহে আপনার পরীক্ষা হবে, প্রথম শুক্রবার আপনার পরীক্ষা হবে। তো যেদিন পরীক্ষা হবে তার 15 দিন পরে আপনার রেজাল্ট হবে, আর এর 15 দিন পরে রিটেন শুরু হবে, যেটা একটা মানুষের পক্ষে একেবারে অসম্ভব ব্যাপার। তাহলে আজকের লেকচারে আর কোনো কিছু বাকি নেই, টু দা পয়েন্টে আমরা শেষ করলাম। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন? আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, তাইলে আমরা উত্তর দিই, আর না থাকলে তাইলে আমরা শেষ করে দিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। কোনো প্রশ্ন আছে কিনা, একটু থাকলে আবারও দ্রুত বলেন। তার বইয়ের ব্যাপারে কিছু বলেন, কি জানতে চান বলেন, কোন বইয়ের ব্যাপারে? আপনি যদি বইয়ের কথা বলেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব ক্লাস 9-এর 2020 থেকে 2023-এর মধ্যে একটা বোর্ড বই জোগাড় করবেন। আর 2024 সালের যে বইটা আছে বর্তমান সরকারের, এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। যদি বইয়ের কথা বলেন তাইলে আমি যদি বলি, নবম দশম শ্রেণীর 2020 থেকে 2023-এর মধ্যে একটা বই জোগাড় করবেন। এখান থেকে কোন কোন চ্যাপ্টারটা পড়তে হবে কোনটা পড়তে হবে না আপনারা আগে জোগাড় করেন, তারপরে আমি এটা চ্যাপ্টার ধরে ধরে বলে দেবো নি। স্যার এডি কাব্য বললে কি শ্রীকৃষ্ণ? আদি কাব্য বললে কি শ্রীকৃষ্ণ? মধ্যযুগের আদি কাব্য, হ্যাঁ, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন দেবেন। তাহলে আপনারা 2020 থেকে 23-এর মধ্যে এটা একটা সংগ্রহ করবেন, আর 2024-এরটা একটা সংগ্রহ করবেন। 2024-এর এখানে 24 জন রাইটার আছে, 3 জনকে বাদ দিলে 21 জন গুরুত্বপূর্ণ রাইটার আছে বর্তমান সরকারের সিলেক্টেড রাইটার, যেগুলো থেকে কোশ্চেন আসে। আর একটা করবেন নবম দশম শ্রেণী 2024-এরটা জোগাড় করবেন। তাহলে বই নম্বর 1, বই নম্বর 2, 3 নম্বর বই হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর, একাদশ দ্বাদশ শ্রেণীর ফার্স্ট পেপারটা জোগাড় করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। এখান থেকে 60টার উপরে টার্গেট করতে হবে। 4 নম্বর বই যেটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সহপাঠটা জোগাড় করবেন, সহপাঠটা জোগাড় করেন। তারপরে যদি লাগে আমি কোন কোন অংশগুলো পড়তে হবে আমি বলে দেবো। সহপাঠ থেকে হুবহু 3টা নৈর্ব্যক্তিক আসে, উপন্যাস থেকে আসে 2টা, নাটক থেকে আসে একটা। আপাতত আপনার এই 4টা বই পড়েন, আর অরাকল থেকে তো একটা বই, অরাকলের যে সাহিত্য বইটা আছে এটা তো লাগবেই আপনার। অরাকলের সাহিত্য যে বইটা, এই বইটা তো আপনার লাগবেই। এই বই থেকে আপনি কি করবেন, ওই আপনার উক্তি সংলাপ পত্রিকা প্রশ্ন এই বিষয়গুলো আপনারা দেখবেন। ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আপনাদের আর কোনো প্রশ্ন আছে কিনা একটু বলেন তো? 2024 সালে বাংলা বই কি নবম দশম শ্রেণীর বই থেকে পড়বো? জি স্যার, হ্যাঁ আপনি এটাই করবেন। নবম দশম শ্রেণীর যে বইটা আছে ওই বইটাই বুঝছেন, ফার্স্ট পেপার একটাই বই, আপনি এখান থেকে শুধু ফররুখ আহমেদ আর রোকেয়া সাখাওয়াত হোসেনকে বাদ দেবেন। ফররুখ আহমেদ আর রোকেয়া সাখাওয়াত হোসেনকে বাদ দিলে রাইটার থাকবে আর 22 জন। এরপরে রবার্ট ফ্রস্ট আছে, রবার্ট ফ্রস্টকেও বাদ দেবেন, তাইলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শেষ করে দিচ্ছি, ভালো থাকবেন সবাই। আর কোনো প্রশ্ন আছে বলেন? আল্লাহ হাফিজ।